জেন গল্প। লেখক শ্রী বিৎসুক ভট্টাচার্য। ধ্যান থেকে ঝান, ঝান থেকে জেন, জেন থেকে জেন। জেন প্রাচীন ভারত থেকে চীনে, জাপানে গিয়েছে। জেন যোগ সাধনা ও বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। এ মতবাদ শেষ পর্যন্ত সব তত্ত্ব ও মনন পার হয়ে যায়। সত্যবোধ আর বোধ দৃষ্টির কথা বলে। হঠাৎ জাগিয়ে তোলা এর লক্ষ্য। যদি কোনো জেন সাধককে প্রশ্ন করা হয় জেন কি, তার উত্তরে তিনি হয়তো চুপ করে থাকবেন। এই মৌনই জেন। বুদ্ধ একবার ধর্ম দেশনার সময় শ্রাবকদের কিছু না বলে সত্য উপহার পাওয়া একটা ফুলের তুরা সামনে উঁচুতে তুলে ধরেছিলেন। শুধু এই ছিল তার সেবারের উপদেশ। জেন কি, এ প্রশ্নের উত্তরে আরেক জেন সাধক শিষ্যদের দিকে এগিয়ে গিয়ে দুহাত ছড়িয়ে দিয়ে দাঁড়িয়েছিলেন। এই বিস্তারই জেন। আসলে গাছের পাতার তুলনায় মুঠুর পাতা যেমন কম, সেরকম অনুভূত জেনের তুলনায় জেনের প্রকাশ কম। না বলা বাণীর ঘন অন্ধকারে জেনবাদ তারার মতন। অনেক আগে শেষ হয়ে যাওয়া কোনো তারার আলো যেন অনেক আলোক বর্ষ পার হয়ে পৃথিবীতে এখনই এসে পৌঁছল। একবার স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হল। দেবতারা জেন সাধকের প্রশংসা করলেন। সাধক বললেন, প্রশংসা কেন? আমি তো কিছু বলিনি। দেবতারা বললেন, আপনি কিছু বলেননি, আমরাও কিছু শুনিনি। জেন এই জেন। ধ্যান থেকে যদি জেন হয়, তবু জেনবাদ মানে শুধু আসনপিরি হয়ে নাকের ঢোগায় চুক রেখে বসে থাকা নয়। জেন মতে ঘড়ির কাঁটা ধরে সারাক্ষণ কাজকর্ম চলছে, চলবে। ধ্যানের ভান করে সেখানে পেটের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো উপায় নেই। তেমন করলে পিঠে গরুর লাঠির ঘা এসে পড়বে। জেনবাদের নৈষ্কর্ম নিষ্কর্মাদের জন্য নয়, তা পরিশ্রমের ভিন্ন নাম। প্রশান্তির নাম করে সেখানে ঘুমিয়ে পড়া নিষেধ। জেনবাদ নিজেকে আঘাতে আঘাতে বেদনায় জাগিয়ে তোলার জন্য, অন্যকে আরো চেতনায় আরো বেদনায় জাগিয়ে তোলার জন্য। না ধূপ, না দীপ, না মন্ত্র, না নৈবেদ্য, জেন সাধকের কিছু লাগে না। জেনের কোনো আশ্রয় নেই। জেন কারু নির্ভর চায় না। জেনবাদী জানেন, টুকা নয়, ধাক্কা দিলেই আচমকা দরজা খুলে। তোরণ নেই, এমন এক তোরণ সহসা উন্মুক্ত হয়ে যায়। তিনি জেনবাদকে বুদ্ধ হৃদয় বলেন। তার প্রিয়তম পুঁথি লঙ্কাবতার সূত্র। হয়তো ধ্যান ঘরে বসে
শীতের রাতে জেন সাধনা করছেন, জ্বালানি নেই, আগুন নিভে গেছে, হি হি হাওয়ায় মনোযোগ ভেঙ্গে যাচ্ছে। জেন সাধক কুলুঙ্গি থেকে কাঠের বুদ্ধ মূর্তিটি আগুনে ছুঁড়ে দিলেন। খানিকটা ঝিকিয়ে উঠে আগুন আবার মরে গেল, আর হাওয়া ছুটে এলো হু হু করে। জেন সাধক লঙ্কাবতার সূত্রটি ছুঁড়ে দিলেন। ঝলসে উঠে আগুন তখনই খেয়ে ফেলল পাতা, পুঁথির পাতা। তারপরই নিভে আসতে থাকল। এবার উঠলেন জেন সাধক। ধ্যানঘরের দেওয়াল থেকে 2-4টে তক্তা তুলে এনে আগুনে নামিয়ে ঠেলে দিলেন। ফের সমাহিত হলেন, নিস্পন্দ, নিশ্চিন্ত। এবার প্রবাহিত হও উত্তরের হাওয়া, যদি ইচ্ছা হয়। জেন সাধক ধ্যানস্থ হয়েছেন, অথবা অন্য কাজ করছেন। মা যেমন গর্ভের শিশুকে সচেতন বা অচেতনভাবেও বিপদ থেকে রক্ষা করে বেড়ান, তিনিও তার চিত্ত পোষণ করে চলেন। হাত পা ছাড়া অভিযাত্রী তরতরিয়ে উঁচু পাহাড়ে উঠে যায়। সেখানে তীক্ষ্ণ চূড়া নীলিমাকে হিম ছুরার মতো বিঁধছে, আর হাওয়া এমন নির্মল যে শ্বাস নিতে কষ্ট হয়। তখন নাকি এক একটা এমন দৃশ্য দেখা যায়, বুদ্ধিতে যেন তার ব্যাখ্যা চলে না। জেন সাধক এ অনুভবকে সটুরি বলেন। এ যেন তৃতীয় নয়ন খুলে যাওয়া, এ যেন অন্তর্দৃষ্টির উন্মিলন। না প্রণিপাত, না সেবা, না মেধা, না শ্রুতি, কিছুতে কিছু হয় না। প্রজ্ঞা এলে এমনিতে আসে, না এলে কিছুতেই আসে না। তখনও আনন্দ অর্হত হননি। এক রাতে হাঁটতে হাঁটতে শ্রান্তিতে ক্লান্তিতে মাটিয়ে প্রায় ভেঙ্গে পড়েছেন। সহসা তার সতুরি লাভ হল। জেন গল্প এই সব চোখ খুলে যাওয়ার গল্প, সতুরি লাভের গল্প। নিথর জলের আয়নায় মুখ দেখার অর্থ বুদ্ধি পাওয়া। বুদ্ধি পাওয়ার অর্থ ফিনিক ফুটা জ্যোৎস্নায় নিজের ছায়া দেখা। দূরের খাত থেকে স্পষ্ট উঠে আসা নিজের প্রতিধ্বনি শোনার অর্থ বুদ্ধি পাওয়া। এই হল জেন সাধকের আত্মদর্শন। সতুরি যে কোনো সময় যে কোনো জায়গায় লাভ করা যেতে পারে। কোনো সাধক মঠের পর্দা তুলতে গিয়ে সতুরি পেয়েছেন। কোনো সাধক জ্বালানি কাঠ নামাতে গিয়ে সতুরি পেয়েছেন। সাধকের বুদ্ধি পাওয়া শিল্পীর বুদ্ধি পাওয়ার কথা মনে করিয়ে দেয়। রামকৃষ্ণ কালো মেঘের পটে সাদা হাঁসের দল বেঁধে উড়ে চলা দেখে অভিভূত হয়ে পড়েছিলেন। রবীন্দ্রনাথ আকাশে তরঙ্গিত বিস্ময়ের জাগরণের মতো হংসবলাকার উড়ে চলা দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ সদর স্ট্রিটের বারান্দায় সূর্যোদয় দেখে নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছিলেন। একে কেউ এপিফেনি বলবেন, কেউ সটুরি বলবেন।
ফুল যেমন সহজে ফুটে ওঠে, সতুরি তেমন সহজে পাওয়া যায়। চর্যা গীতিকার যারা তেল বেচতেন, মশলা পিষতেন, তাঁত চালাতেন, ফাঁসি দিতেন, তারা এই সহজ পথে বুদ্ধি খুঁজেছেন। একদিকে জেন এক অনুত্তর যুগ। এ জেন চিরপ্রশ্নের এক বেদির চিরনির্বাক হয়ে থাকা। লঙ্কাবতার সূত্রে এই মর্মে একটি গল্প আছে। রাবণ রাজা বোধিসত্ত্বকে বলেছিলেন যে বুদ্ধ যেন এই অনুভূতির বর্ণনা করেন। বলতে বলতে তিনি দেখলেন যে তিনি আর পাহাড়ের উপর প্রাসাদে বসে নেই। তার সামনে থরে থরে অনেক উজ্জ্বল পাহাড়। প্রতি পাহাড়ের শিখরে এক এক সমাহিত বুদ্ধ। প্রত্যেক বুদ্ধের সামনে এক একজন বোধিসত্ত্ব ও রাবণ রাজা দাঁড়ানো। আর তারপর কোথাও কিছু নেই। রাবণ রাজা তার প্রাসাদে একা। রাবণ রাজা তখন ভাবলেন, কে প্রশ্ন করল, কেই বা উত্তর দিল, এসব ঘটনারই বা মানে কি? শেষে রাবণ রাজা নিজের মনে এ ভাবনার সমাধান খুঁজে পেলেন। প্রতিটি জেন গল্পে নিজের মনের মধ্যে ডুব দিয়ে এই সমাধানের খোঁজ করার ব্যাপার আছে। তত্ত্বজ্ঞানী নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করছেন পাপ পুণ্য, জন্ম মৃত্যু, ইতিনেতি, সুখ দুঃখ। অনাসক্ত জেন সাধকের কাছে এসব ফালতু বুদুব্দ। এ সমস্ত কথার কোনো অর্থ হয় না। জাগার পর ঘুমিয়ে না গেলে যেমন স্বপ্ন আসে না, তেমনি হার পর না পেরিয়ে না গেলে জেনের বুধ আসে না। জেন না চাইলে পাওয়া যায়, ত্যাগ করলে হাতে আসে। জানো, দেখো, এই হলো জেনের মূল মন্ত্র। জানাই জ্ঞান, দেখাই দর্শন। রোজ রোজ বেশি বেশি পড়ে কেউ পণ্ডু পণ্ডিত হন। জেন সাধক রোজ রোজ ভুলে মূর্খের মতো নির্বুধ হন, শিশুর মতো অবুধ হন। তিনি এমন বুদ্ধুর মতো থাকেন যে লোকে বুঝতে পারে না তিনি বুদ্ধ হয়েছেন। তিনি এমন সহজ সরল কথা বলেন যে লোকে ভাবে তিনি একেবারে নিরেট আর আকার। একজন বলেছিলেন, আমি বদ্ধ, আমাকে মুক্তির পথ দেখান। গুরু বললেন, কে তোমাকে বদ্ধ করেছে? শিষ্য বললেন, কেউ না। গুরু বললেন, তাহলে তো তুমি মুক্ত। রাত্রির অবসানে প্রভাত নয়। যখন চিত্ত জেগেছে, বাণী শুনেছ, তখনই প্রভাত এসেছে। আর তুমি অমেয় আলোয় জ্বালিয়ে তুলেছ নিজেকে। বুদ্ধকে বাইরে থেকে খোঁজা নিজের ছায়া ধরার মতো অর্থহীন, নিজের প্রতিধ্বনি ধরার মতো নিরর্থক। বুদ্ধকে খুঁজে পাওয়া আর নিজেকে খুঁজে পাওয়া একই কথা। না বুদ্ধ, না ধর্ম, না সংঘ। জেন যদি চাও তবে নিজে নিজের শরণ নাও, আত্মদ্বীপ হয়ে উঠো। তাই সবার কাছে যা নিশা, জেন সাধকের কাছে তা জাগরণের সময়। এই
নক্ষত্র মালিনী রাত ঘুমিয়ে কাটানোর নয়। জেন সাধক পাল্টা জবাব বানান, উল্টে কথা বলেন। সবাই বলে বুদ্ধিবৃক্ষ। জেন সাধক বলে বসেন, কই, বুদ্ধি তো বৃক্ষের মতন নয়। সবাই বলে আত্মা দর্পণের মতো। জেন সাধক বলেন, আত্মা খুঁজে ফিরে এলাম, আয়নার ভাঙ্গা কোনোটুকু মিলল না। তাহলে আমার মলিনতা কোথায় জমবে? এভাবে জেনবাদী নিজের মনের মধ্যে সব প্রশ্নের সব উত্তরের খোঁজ করে চলেন। গাছের পাতা কেন নড়ে, এ জিজ্ঞাসার নিজস্ব উত্তর দেন। গাছের পাতা নিজে নড়ে না, হাওয়া তাকে নাড়ায়। না পাতা না হাওয়া কেউ কাউকে নাড়াতে পারে না। পাতা নড়ে বলে হাওয়া নড়ে, হাওয়া নড়ে তাই পাতা নড়ে। জেন সাধক শেষ কথা বলেন, দ্বিধার বিতর্কের অবসান ঘটে। মন নড়ে তাই পাতা নড়ে, তাই হাওয়া দে। এসব কথা হেয়ালির মতো শোনায়। গুরু শিষ্যকে ধান্দা লাগানো এক একটা প্রশ্ন দেন, তাকে বলে কুয়ান। শিষ্য দিনের পর রাত, দিনের পর দিন এই কুয়ানের সমাধান ভাবেন। কুয়ান থেকে সটুরি আসে, সটুরি থেকে জেন। বুদ্ধি ধর্ম কেন চীনে এলেন, এটা জেন সাধকদের একটা প্রিয় প্রশ্ন। এর মন্তব্য উত্তরগুলো বিদঘুটে অদ্ভুত। এক চুমুকে এই নদীর জল খেয়ে ফেলো, তাহলে বুঝতে পারবে। তোমার মাথার উপর আরেকটি মাথা হোক, তাহলে বুঝতে পারবে। তুমি এর উত্তর বলবে না, বললেই মাথায় শিং গজাবে। উপনিষদের ঋষি জিজ্ঞাসুকে ভয় দেখিয়েছিলেন, বলেছিলেন, আর প্রশ্ন করো না, তাহলে তোমার মুন্ডু খসে পড়বে। জেন সাধক শিষ্যকে এমন ভয় দেখান না। তিনি শিষ্যের মনে প্রশ্ন, আরও প্রশ্ন এবং পরিপ্রশ্ন জাগান। প্রশ্নের তীব্র সংবেগে উত্তর আসন্ন হয়ে আসে। সামুরাইদের ক্ষিপ্র তরোয়াল চালানোর মতো জেনবাদে কথোপকথনের ভঙ্গিতে প্রশ্ন চালাচালির বিশেষ স্থান আছে। কথার পিঠে এমন সব কথাকে বলে মন্ড। শিষ্য জানতে চাইলেন, জেন কি? উত্তরে গুরু বললেন, জেন কি? এই হলো মন্ড এবং এই হলো জেন। নিজে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জেন নিজেকেই শিখতে হয়। তা কেউ কাউকে পাইয়ে দিতে পারেন না। জেনবাদে যে নির্বাণের কথা আছে তা নিভে যাওয়া নয়, সহসা সাহসী জ্বলে উঠা। জেন কি বুদ্ধ যখন জেনেছিলেন, তখন তার এক একটি লোমকূপ থেকে এক একটি নক্ষত্র লোক জেগে উঠেছিল। তার দুই বুরুর মধ্য থেকে সূর্যের জ্যোতি বেরিয়ে এসেছিল। জেন এমন প্রথম প্রভার আলো, যার মধ্যে সাধক নিজেই নিজেকে হারিয়ে ফেলেন।
জেন গল্প পড়তে পড়তে পাঠক হয়তো এক প্রথম আলোর প্রসাদ পাবেন। চীনের জাপানের শিল্পে সংস্কৃতিতে জেনবাদের অভিঘাত একটি বড় বিষয়। প্রাচ্য থেকে পাশ্চাত্য এখন ক্রমশ এই অভিঘাত বলয়িত হয়ে পড়ছে। মানুষের জন্ম হয়, জেন মানুষকে আদর্শ মানব করে তুলতে চায়। এ মানুষ ডুলা চলতার মধ্যে থাকে, তাকে টলানো যায় না। এ মানুষ পাপ করে না, ধর্ম পালনও করে না। কোলাহলের মধ্যে সে শান্ত ও স্তব্ধ। উৎকেন্দ্রিক টানের মাঝখানে সে আত্মস্থ। আঁকা বাঁকা অথচ নির্ঘাত স্বরের মতো সে ঋজু। তার স্তব্ধতা হাসিতে বিস্ফুরিত, তার নৈষ্কর্ম পরিশ্রমে বিস্তীর্ণ। তার ইতিহাস শূন্যতায় চমৎকার জাগরণের ইতিহাস। জেনবাদের অজস্র পুঁথিতে এই জাগরণের সহস্র ইতিবৃত্ত লিখিত আছে, তবু জেগে উঠার হাজার এক বিবরণ কথা দিয়ে কিছুই প্রকাশ করা যায় না। জেন বুদ্ধির অতীত, জেন বুদ্ধির সামগ্রী। অর্থের অভিব্যক্ত ছায়া ও অব্যক্ত উপচ্ছায়া দিয়ে সেই তাৎপর্যকে ধরা যায় না। জেন নীরবতায় বীণা বাজানো, জেন নিরঙ্কিত চিত্রণ। যিনি জেন কি জানেন, তিনি হয়তো 3 পংক্তির এক হাইকুটে তার ঘনীভূত অনুভব করে দেন। পিয়ারাবল প্রতিম একটি গল্পে পুরে দেন তার উপলব্ধির সারাৎসার। একটি ছোট গান সুরভিত করে তুলেন তার সত্তার নির্যাস দিয়ে। একটি বিরল রেখায় স্পন্দিত করে তুলেন এক পরিপূর্ণ শূন্যতার ছবি। আর হঠাৎ ফেটে পড়েন কুরোসাওয়ার এক চরিত্রণের মতো অবিক সাংঘাতিক হাসিতে, যেন বাইবেলের সেই উড়নচণ্ডী বাউন্ডুলে ছেলে শুভ দিনে পিতার ভবনে ফিরে এলো। এসো, তাকে মোটা বাছুর কেটে দাও। জেন মানুষের কাছে অমনি এক আনন্দের সংবাদ। জেন কি তা জানার পরিশ্রম ভয়ানক, তা জানার আনন্দ কম নয়। জেন থেকে প্রাপ্তি, নিশ্চয়তা, স্পষ্টতা, জেন থেকে প্রশান্ত অর্জন। সনরাগ আর উচ্ছ্বাস এক সময় সরে যায়, তখন জেন আসে। বেলাভূমির উপর গড়িয়ে যাওয়া ঢেউয়ের পরে ঢেউয়ের সূক্ষ্ম সুন্দর আলপনা মননের স্বাভাবিক নৈর্ব্যক্তিক নান্দনিক বিন্যাস আঁকা হতে থাকে। না, অন্য কোথাও নয়, অন্য কোনোখানে নয়। এখন এইখানে, এই সংসারের মধ্যে জেন সাধক নির্বাণ চান। যেন একটি পরম লগ্ন জীবনে আছে, তিনি সেই ক্ষণটিকে কখনো হেলা করেন না। অমুক এক বাণে লক্ষ্যভেদ করেন, এই সমর্পণকে নির্বাণ বলেন। মঠের বাগানের মাটি কুপাতে গিয়ে কোদালের ডগায় সবুজ একটা চাপড়া উঠে আসে। নীল ঘাস ফুলের উপরে তুলা ধূসর শিকড় দেখা যায়।
জেন সাধক বুঝেন এ শিকড় শূন্যে চারিয়ে গিয়েছে। এ শিকড় সম্পূর্ণতায় বদ্ধমূল। এমন এক এক অভিজ্ঞতা তার কাছে এক একটি নতুন মুদ্রা, নতুন উপার্জন। তাই তার কাছে পুরনো অভিজ্ঞতার কোনো ভারাক্রান্ত সঞ্চয় নেই। জেন সাধক কোনো কিছুর দাম জানেন না, সব কিছুর মূল্য বুঝেন। বুদ্ধি তার মূল্যবোধ পাল্টে দে, তার এক জন্মে জন্মান্তর ঘটে। জেন নবজাতকের জয়ধ্বনি দে, জেন চিরজীবিতের জয় হুক বলে। জেনবাদ একান্তভাবে চীনের সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে। চীনের মানুষজনের ভিতর একটি মন আছে, সে হিসেবেই বাস্তব বুদ্ধি সম্পন্ন। জেনের প্রখর সচেতনতার বোধের সঙ্গে সে মন বেশ খাপ খায়। চীনে মানুষ স্বভাবে সৌন্দর্য জাগর। তার এই নন্দন ধর্মের অনেকটা জেন থেকে পাওয়া। জেনবাদ ভারতের অধ্যাত্ম দর্শনের মতো সুকুমল পুষ্পল অলঙ্করণ নয়। এ টান মাটি আঁকড়ে থাকা একটা জ্যান্ত শক্তির কাজ। দুর্বোধ্য দীক্ষাপেক্ষ আচার, নিগুড় মণ্ডলকর্মের অনুষ্ঠান, ধর্মীয় প্রয়োগের দিক দিয়ে এসবু চীনের শিল্পকে প্রভাবিত করতে চেয়ে এসেছে বটে, কিন্তু জেনের মতো এমন জোর, এতখানি স্মৃতি তার আর কোনো মতবাদে নেই। চীনের দেওয়াল ভেঙ্গে জেন একটা নতুন আয়তন খুলে দিল। চীনে শিল্পী ঢেউয়ের ছবি আঁকলেন, ফেনার চূড়োয় এসে ফেটে পড়ল সাদা কালোর শব্দ, নিস্তব্ধ আঁচড়। এত তীব্র, এমন বিব্রত, বেখার আততি, অথচ কোথাও যেন কোনো চাপ নেই, যেমন কোনো পৃষ্ঠটান নেই এই তরঙ্গের সৃষ্টিতে। সব বৈষম্য, সমস্ত বিশৃঙ্খলা সমূহ সংক্ষুপ যেন একটি অবসানে মিশে গিয়েছে। উত্তরঙ্গ অথচ প্রশান্ত। জেন নশ্বরের অনুধ্যানে চিরন্তনের মূর্তি এনে দে। বচনে অনির্বচনীয়তার মাত্রা যোগ করে। জেন এমন এক চক্র যা চলে অথচ চলে না। চীনে শিল্পী এ কুঠাবাসের মানে জানেন। তিনি বুঝেন উত্তাল ঝড়ের মাঝখানে চাইলে একটি স্তব্ধ কেন্দ্র খুঁজে পাওয়া যায়। তিনি বুঝেন ধূমাঙ্কিত শিখার মধ্যখানে একটি স্নিগ্ধতার বিন্দু আছে যেখানে দহনের অস্তিত্ব নেই। তিনি বুঝেন চোখের মনির কেন্দ্রে একটি স্থান আছে যা কিছুই দেখতে পায় না। জেনবাদী শিল্পীর সেই অন্ধকার চাই যা আলোর অধিক। জেন শিল্পী সেই কালো রং ব্যবহার করেন জলের অনুপাত অনুযায়ী, যা নানান ছায়ে বর্ণাঢ্য। জেন শিল্পী সেই শূন্যতা ব্যবহার করেন যা কবিতা ও ছবিকে সম্পূর্ণতা দেয়। উদ্যান জেন মঠের সংলগ্ন। জেনবাদীর কাছে নিসর্গ ও মানুষ পরস্পরে সংমিশ্রিত। তিনি জানেন
একই রহস্য থেকে প্রকৃতি আর মানুষের উদ্ভব। প্রকৃতি আর মানুষের মধ্যে একই অনবশেষ ইন্দ্রিয়ময় অতীন্দ্রিয় বিস্তার। তাই চীনের চিত্রী যখন ছবি লেখেন, কবিতা আঁকেন, তখন তিনি প্রকৃতির বিপ্রতীপ কোনো তৈরি করেন না। তার সৃষ্টি নিসর্গের সন্নিহিত কোণের নির্মাণ। চীনের শিল্পী বনানী আঁকেন, তারপর দর্শকের হাত ধরে তার ভিতর হারিয়ে যান। কখনো সাদা পটের উপর ঝুঁকে পড়েন, লোহমায় শূন্যতা বর্ণিল ও রেখায়িত হয়ে উঠে। দশক ভরে যে বাঁশঝাড়ের ছবি আঁকেন চীনা চিত্রকর, সে বাঁশঝাড় নয়, রহস্যের প্রতীক নয়, ঘাসের নিকট প্রজাতি নয়, তা চিত্রকের ক্রমিক হয়ে উঠার ফসল, ধ্যানগত প্রেরণার প্রকাশ। চীনা ছবিতে সাদা কালোর পাষাণ ভাঙ্গা আর ফাঁকা জমি রেখে ভরাট ভাব নিয়ে আসার ব্যাপারটিও জেন প্রভাবিত। জেনবাদীর কাছে শূন্য শূন্য নয়, তা দীপ্ত ব্যথাময় অস্তিত্ব, তা কাঠুময় অনর্পিত। কথার মধ্যে যেমন জটিপাঠ, দুই স্তবকের মধ্যে যেমন ফাঁকা জায়গা, শূন্যবাদ তেমনি জেন সাধনার একটি মূল প্রত্যয়। চীন বিশ্বের কলাবিদ্যাকে শূন্যতার এই মহার্ঘ ধারণাটি উপহার দিয়েছে। করবুসিয়ে যখন বলেন যে স্থাপত্যে কংক্রিট নয়, আলো হাওয়াই আসলে দরকারি, তখন মনে হয় এ কোনো খোলামেলা জেন সাধকের কথা শুনছি। মালারমে যখন শব্দের সঙ্গে শব্দের বিয়ে দিয়ে সঙ্গীত সৃষ্টি করতে চান, তখন সেই সাংগীতিক স্থাপত্য জেনবাদের কথা মনে করিয়ে দেয়। বৌদ্ধ স্থাপত্যের ধরন কিন্তু সটান সরল মুক্ত, তা নমনীয় ছন্দে স্পন্দিত। জেনবাদী চৈনিক শিল্পীর কাজ কখনো বাস্তবের অবিকল অনুকৃতি নয়, তা প্রতীতির সর্বসত্তাও বলা যাবে না। এর মধ্যে আছে স্বতঃস্ফূর্তি ও বিস্তার, নির্ভার ও স্পষ্ট লঘুতা। প্রতিটি তুষারকণার নিজস্ব নকশার মতো তার প্রত্যেকটি কাজ সম্পন্ন, সুন্দর, স্বতন্ত্র। জেন জাপানেরও জাতীয় জীবনে মিশে গিয়েছে। জাপানি জীবনের যা সুরভি, তার অনেকটাই জেনের নির্যাস। চীনের শিল্পকলার প্রবল উজ্জীবন ও প্রসার এখানে নেই, যা আছে কৃচ্ছতা, সংযম ও সঙ্গতি। জেন মাস্টার তুরন থেকে এর যাত্রা শুরু, তুরনবিহীন তুরনে এর সমাপ্তি। জাপানি মানুষ গুণী কণ্ঠের মসৃণ ও নির্বাদ গানের মতো সময়ে এসে কোথায় থামতে হয় তা তার সম্পূর্ণ আয়ত্তে। জাপানের জেন শিল্প যেন শিল্পী আর রসিকের মিলিত দুহার। শিল্পী ন্যূনতমের প্রকাশ ঘটান, রসিক তার চারপাশে নিবিড়তা ঘনিয়ে আনেন। জাপানের তীব্র চালানোয়, তালুয়ার খেলায়, ফুল সাজানোয়, চায়ের অনুষ্ঠানে, সব কিছুতেই জেন কাজে লাগে।
জাপানের অতিরেকে অরুচি, রিক্ততার এই অহংকার, এই দারিদ্র্য জেনবাদের সংক্রমণ। একটি কথা জাপানি কবিতার নিশানা, একটি রেখা জাপানি ছবির দিশারি। এ সৃষ্টি নিকটজনের ভিড়ে একলা হয়ে বসার ইশারা। জাপানি শিল্পী রূপ দক্ষতায় সাবলীল, তার রচনায় শ্বেত গ্রন্থির উন্মোচন নেই, জনন গ্রন্থির উদ্ঘাটন নেই। যা আছে তা শিল্পীর প্রায় স্থগিত হয়ে ওঠা। এ যেন তুষার ঢাকা বনের মাঝখানটিতে ফলের ভারে আনত একটা একলা চেরির গুছা। এত কাছে এমন সুদূর, এত সহজ এমন দুরূহ। জেন শিল্প নান্দনিক পরিশীলনের পরম তাকে স্পর্শ করে তারপর ধুলু কাদায় ফিরে আসে। এ সূক্ষ্মতা গেইসার লাস্য নয়, এ সৌকুমারিচ সামুরাইয়ের শৌর্যের প্রকাশ। জেন কবিতা পাঠককে এক সম্পূর্ণ শূন্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সেখানে থরে থরে সাজানো আছে নির্জনতা, স্তব্ধতার অনুভব, দুঃখ, পিছু টান, হেমন্ত, ধ্বংসের চেতনা, রহস্য এবং এক অজানা দরজা, তা একই সঙ্গে আবদ্ধ ও উন্মুক্ত। এসব কবিতা ব্যঙ্গের লাফ দেওয়া পুরনো পুকুরে নৈশব্দের শব্দ তুলে, আর জেন গল্পও নিঃশব্দ এবং সহাস্য। জেনের তত্ত্ব অবতারণার চাইতে তা যেন ভালো কিছু। জেনবাদের যা প্রত্যয় তা এখানেও মিলবে। তাই এসব গল্প ধর্মীয় গল্প হয়েও স্পষ্ট, রজু প্রত্যক্ষ, স্বাভাবিক পার্থিব এবং লুকায়ত। প্রসঙ্গ ও পদ্ধতি এখানে নারী আর পুরুষের মতো এক আলিঙ্গনে বাঁধা। এ গল্পগুচ্ছ যেন এক সংযত দুর্ঘটনা। এর কোনো লক্ষ্য নেই, তাই এর চলন এমন দ্রুত। এ সমস্ত গল্প পড়তে পড়তে জেন সাধকের পাগলাটে ভুরিওলা শয়তানি ভরা ভবঘুরে চেহারাখানা চোখে ভাসে। শূন্যতার একটা অন্য ধারণা তৈরি হয়। নিজেকে নিয়ে, নিজের ধর্ম নিয়েও যে হাসাহাসি করা যায় তা নতুন করে মনে পড়ে। জেন গল্পের অবুলতাবুল অনেক সময় অ্যাবসার্ড রচনার হয় বরল মনে করিয়ে দে। সাহিত্যের ক্ষেত্রে এ এক প্রাচীন ও অনন্য বর্ণপরিচয়। জেন গল্প জেন মঠের চা অনুষ্ঠানের মতো, তেমনি স্বতঃস্ফূর্ত ও কৃত্রিম, কর্কশ, বিষণ্ণ, রুক্ষ। দু তিনজন বন্ধু অভ্যস্ত সচেতনতায় চিনেমাটির চায়ের বাটি ঘিরে বসেন। একটু টিটকুটে, বেশ সুগন্ধি সবুজ চায়ের পাতা গরম জলে তলিয়ে গিয়ে স্পষ্ট হয়। তরল জেডের রং ধরে একই সময়ে সিদ্ধান্ত নেওয়া আর কাজ শুরু করার এই পূর্ব মুহূর্ত, ঘড়িতে সময়বিহীন সময়ের প্রতিধ্বনি লক্ষ্যহীন বেজে যায়। আসুন আমরা এখন জেন গল্প শুরু করি।